আজকের গল্প রূপন্তী সরকার রচিত নেশাক্ত প্রহর, মিহি সিজন 2। এইদিকে গ্রামের মাস্টার মশাই রাজুর খুব ভালো বন্ধু। উনিও এসেছেন ওনার মেয়েকে নিয়ে। রাজ ওদের দেখে খুব খুশি হয়। মেয়েটার নাম ইয়াসফা, বয়স 14 বছর, দেখতে একটা পুতুলের মতো। রাজ ইয়াসফার কাছে গিয়ে বলে, মা তুই রাহার ঘরে যা, দেখ ওর হয়েছে কি না। ইয়াসফা মাথা নাড়িয়ে চলে গেল। এর মধ্যেই একটা মেয়ে এসে ইয়াসফাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেয়েটা হলো ইয়াসফার বান্ধবী আশা। ছাড় আমাকে, দম আটকে মারা যাবো তো। আশা বলল, মরে যা তুই, তোর মরে যাওয়াই উচিত। আমাকে একটুও ভালোবাসিস না, তাই তুই মরেই যা। ইয়াসফা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা রাগ করিস না, চল রাহা আপুকে ডেকে আনি। ঋষ মুগ্ধর পাশে বসে ফোন স্ক্রল করছিল। গ্রামের সবাই ওদের কাছে এসে ভিড় করে, বিশেষ করে ঋষভের কাছে। এত ভিড়ের মধ্যে ওর অস্বস্তি লাগছে। ও চুপ করে ওইখান থেকে উঠে যায়। এরপর বাড়িতে গিয়ে দেখে কোনো রুম ফাঁকা আছে কি না। গিয়ে দেখলো একটা রুম ফাঁকা আছে, ওইটাই হয়তো রাহার রুম। ঋষ গিয়ে দরজাটা ভিড়িয়ে দিয়ে লাইটটা অফ করে দিল। মাথা ধরেছে ভীষণ। বাহিরের চেঁচামেচি কানে আসছে। ও ভাবলো বাহিরে এখন বিয়ে হবে, এই দিকটায় কেউ আসবে না। ঋষ বিছানার এক কোনায় গিয়ে বসলো। এরপর ফোন স্ক্রল করতে লাগলো। ইয়াসফা আর আশা রাহাকে খুঁজতে এসে দেখে রাহার রুমের দরজা ভেরানো আর লাইট অফ করা। ওরা ভাবলো রাহা হয়তো নেই। হুট করেই আশা ইয়াসফাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। ইয়াসফা অন্ধকার রুমে চেঁচিয়ে উঠল। অন্ধকারে ভয় লাগে, শ্বাস আটকে যায়। আশা বাহিরে থেকে হেসে বলে, আমাকে ভালোবাসিস না, এখন ওখানেই থাক, 2 মিনিট পর এসে খুলে দেব, এটাই তোর শাস্তি। কথাটা বলেই চলে যায় আশা। এদিকে ঋষ হকচকিয়ে যায়। হুট করে একটা মেয়ে রুমে ঢুকে গেল। কে হয়ে গেল কিছুই বুঝলো না। ইয়াসফা অন্ধকারে ঋষকে দেখতে পেল না। ও সুইচ বোর্ড খুঁজতে লাগলো। ঋষ এসে ফোনের ফ্ল্যাশ ইয়াসফার উপর দিল। ইয়াসফার চোখ দিয়ে জল পড়ছে। অন্ধকারে কি করবে কিছু বুঝতে পারছে না। ঋষ লাইট জ্বালাতেই ইয়াসফার মাথা চক্কর দিয়ে উঠল। ও ঋষের গায়ের উপর পড়ে গেল। এমন সময় এক মহিলা দরজা খুলে ঋষভ আর ইয়াসফাকে একসাথে দেখে চিৎকার দিয়ে উঠল। এইদিকে শুভ্র আর রাহার বিয়ে পড়ানো শেষ। ওরা তাড়াতাড়ি রাহার ঘরে ছুটে আসলো। ঋষভ আর ইয়াসফা অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ মহিলাটার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে চাচি? মহিলা ঋষভের দিকে তাকিয়ে বলল, এই পোলা আমার মাইয়ার লাগে খারাপ কাজ করতেছিল, আমি নিজ চোখে দেখছি। তিথি এসে ঋষকে ধরে বলে, মানে কি বলছেন এসব? আমার ছেলে এমন করতেই পারে না, খবরদার এমন মিথ্যে দোষ দেবেন না। মহিলাটি খেপে গিয়ে বলল, আমি মিথ্যা কইতাছি? আমি নিজের চোখে দেখছি অগরে এক লগে চিপকাইয়া থাকতে। ছি ছি, কি অবস্থা। মাস্টার মশাই এসে ইয়াসফাকে নিজের কাছে নিয়ে বলে, আমার মেয়েটা ছোট, তাছাড়া ও এমন কোনো কাজ কখনো করবেন না, মিথ্যে বলবেন না আপনি। ঋষভ খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিসের মধ্যে কি হয়ে গেল, সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ঋষভ এক নজর ইয়াসফার দিকে তাকালো। মেয়েটা একদম বাচ্চা, বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক পরে আছে, মাথার দুপাশে গোলাপি রঙের ক্লিপ। ঋষভ ওই মহিলাকে বলে, আপনি কি কিছু খেয়েছেন নাকি? আমি এই বাচ্চাকে চিনিও না, ও হঠাৎ করে কই থেকে চলে আসলো কিচ্ছু জানি না। কেউ কারো কথা শুনল না। গ্রামের মোড়ল আসলো। তিথি, শুভ্র সবাইকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পুরা গ্রামবাসী ওই মহিলাকেই বিশ্বাস করলো। তিথি অভ্রকে কল দিল, অভ্র কল ধরছে না। এইদিকে মোড়ল ঘোষণা দিল ইয়াসফা আর ঋষকে বিয়ে দিয়ে দিবে। এসব শুনে ঋষভ অনেক রেগে গেল। ও কিছুতেই একটা বাচ্চাকে বিয়ে করবে না, তাছাড়া ও কোনো অন্যায় করেনি। এদিকে মোড়ল বলেছে ঋষ যদি ইয়াসফাকে বিয়ে না করে তাহলে রাহাকেও নিয়ে যেতে দেবে না। রাজরা ভালোই বিপদে পড়েছে। ইয়াসফা মেয়েটা কান্না করছে। মাস্টার মশাই অনেকবার সবাইকে অনুরোধ করেছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। ঋষভ ঋতকে কল দিল।
দুপুরের বেলায় হৃদ কল ধরল। ঋষ, তোমার মা পড়ে গেছে, আমি একটু পর কথা বলছি। ঋষভ রাগে দেওয়ালে ঘুষি মারে। সবাই এসে ঋষকে থামায়। এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেয় ওদের। তবে কি আবারও অতীতের পুনরাবৃত্তি হলো? মুগ্ধ বিয়ে করে চলে এসেছে, এই খুশিতে মিহিরা সবাই বাহিরে এলো। কিন্তু বাহিরে এসে দেখছে সবার মুখ কালো হয়ে আছে। কিন্তু কেন? মুগ্ধ আর রাহাও মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। কারো মুখে আনন্দের ছিটে ফোটাও নেই। ঋষভ রাগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর পেছন থেকে একটা বাচ্চা মেয়ে উঁকি দিল। মেয়েটা ঋষের থেকে অনেকটা খাটো। মিহি আর হৃদ মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা লাল রঙের একটা শাড়ি পরে আছে, তাও এলোমেলো করে। মুখে কোনো মেকআপ নেই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। মিহি ভাবলো হয়তো রাহার কেউ। মেয়েটা আস্তে ধীরে ঋষের পেছন থেকে বের হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঋষভ হন হন করে উপরে চলে গেল। মিহি তিথিকে বলল, কি হয়েছে আপু, সবার মুখ কালো কেন? আর ঋষ উপরে গেল কেন? তিথি মিহিকে সব খুলে বলল। সব শুনে মিহি সহ বাড়ির সবাই আকাশ থেকে পড়ল। হৃদের হাত পা ঠান্ডা হয়ে আসলো। এটা কি করে সম্ভব? অতীত কি তবে পুনরাবৃত্তি হতে চলেছে? হৃদ ভাবল সে এখন কি করবে। আরাফ রায়ান চৌধুরীর মতো ওদেরও বাড়ি থেকে বের করে দিবে? কথাটা ভেবে মুচকি হাসি দিল। তার মনে পড়ে গেল সেই 5 বছরের বাচ্চা বউয়ের কথা। ইস, কি মিষ্টি ছিল দিনগুলো। হৃদ মেয়েটাকে নিজের কাছে ডাকলো। এরপর বলল, এই মামনি, নাম কি তোমার? মেয়েটা হৃদের দিকে তাকিয়ে বলল, ইয়াসফা শেখ। হৃদ বলল, কিসে পড়ছো? ইয়াসফা সুন্দর করে উত্তর দিল, ক্লাস 9-এ। হৃদ মুচকি হাসল। শেষে কিনা তার ছেলের কপালে বাচ্চা বউ জুটল। আমার ছেলের মনে হয় কপালের সাথে কপাল ঘষা লেগেছে, তাই আমার মতো বাচ্চা পালন করতে হবে এখন। আর এই বাচ্চা ওর ছেলেকে সামলাবে কিভাবে? আর ছেলে যাই জিনিস। বাড়ির কারো মুখে কথা নেই। মিহিও থম মেরে দাঁড়িয়ে আছে। মিহি একবার আরাধ্যার দিকে তাকালো। দেখলো আরাধ্যার চোখ থেকে অঝরে জল পড়ছে। মিহির নিজের কাছে নিজেকে অসহায় লাগছে। কি থেকে কি হয়ে গেল? মেয়েটা ঋষকে কতটা ভালোবাসে, অথচ ঋষ মেয়েটার ভাগ্যেই নেই। মিহি বাড়ির সবার উদ্দেশ্যে বলল, যে যার ঘরে যাও, বিষয়টা পরে দেখছি আমরা। এখন আর কোনো মেহমান আসবে না, রেস্ট নাও, আগামীকাল হয়তো সবাই আসবে। মিহি তিথিকে বলল, যাও ঘরে যাও, আর রাহাকে একটা সুতির শাড়ি দাও। তিথি ইয়াসফার দিকে তাকিয়ে বলল, আম্মু চলো তোমাকেও একটা শাড়ি দেই, শাড়ি পরে তুমি আর রাহামা খেয়ে নাও কিছু। ইয়াসফা মুখ কালো করে বলল, আমি তো শাড়ি পরতে জানি না আন্টি, আপনি পরিয়ে দিবেন? তিথি ইয়াসফার কথায় হাসল। ইয়াসফাকে তিথির খুব পছন্দ হয়েছে। তিথি ইয়াসফা আর রাহাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। মুগ্ধও নিজের ঘরে চলে গেল। শুভ্র আর আদ্রিত নেই, যে যার ঘরে গেল। ড্রয়িং রুমে কেউ নেই, শুধু আরাধ্যা আর মিহি রয়েছে। মিহি আরাধ্যার কাছে গেল। আরাধ্যা মিহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। মিহি কোনো কথা বলল না। কি বলবে সে? তার কি কিছু বলার আছে? যা হওয়ার তা তো হয়েই গেল। এখন কিছু বলেও লাভ নেই, করেও লাভ নেই। আরাধ্যাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। হৃদ গিয়ে ঋষভের দরজায় নক করলো। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে দরজা খুলে গেল। ঋষভ দরজার সামনে দাঁড়িয়ে আছে, চুল একটু এলোমেলো, মুখটা গম্ভীর। হৃদ দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড ছেলেকে দেখে হঠাৎ একটা শয়তানি হাসি দিল। তারপর কাঁধে হাত রেখে বলল, তো আমার একমাত্র পুত্র ঋষভ রায়ান চৌধুরী, কট খেয়ে বিয়ে করতে কেমন লাগলো? আপনার অনুভূতি কেমন? যদি একটু শেয়ার করতেন। ঋষভ বিরক্ত হয়ে কপাল কুঁচকালো। পাপা প্লিজ চুপ করবা? হৃদ নাটকীয়ভাবে বুক ধরে বলল, এই দেখো, বিয়ে করেই বাবাকে চুপ করিয়ে দিচ্ছে, আরও তো দিন পড়েই আছে। আহা, ছেলে বড় হয়ে গেছে। ঋষভ মাথায় হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। পাপা তুমি কি আমায় শান্তিতে থাকতে দিবা না? হৃদ সোফার সামনে দাঁড়িয়ে আবার বলল,
আমি তো শুধু জানতেই চাইছি, মানে নিজের ইচ্ছে বিয়ে না করে এমন করে কট খেয়ে বিয়ে করলে কেমন লাগে? যদি আমিও কট খেয়ে বিয়ে করেছি, তবে অনেক দিন হয়ে গেছে তো অনুভূতিটা ঠিক মনে নাই, তাই তোমার কাছ থেকে একটু জিজ্ঞেস করতে আসলাম। পুরনো অনুভূতি একটু চাঙ্গা করতে চাইছি। ঋষভ চোখ তুলে তাকালো। তুমি খুব মজা পাচ্ছ তাই না? হৃদ হেসে বলল, ও মা, মজা পাবো না কেন? বাপ কট খেয়ে বিয়ে করেছে, ছেলে না করলে হয়? এই না হলে বাপ কা বেটা। আমার তো তোকে নিয়ে গর্ব হচ্ছে, আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি। ঋষভ দাঁত চেপে বলল, দেখো আমার কিন্তু মাথা ব্যথা করছে, প্লিজ যাও এখান থেকে। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পাপা বাইরে যাও, প্লিজ লিভ মি, আমাকে একা ছেড়ে দাও। আর আমি এসব বিয়ে টিয়ে মানি না, নেক্সট টাইম থেকে আমাকে এগুলো বলবা না। হৃদ আবার হাসতে হাসতে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, এটা আবার কেমন কথা? বিয়ে যখন করেছো তখন তো মানতেই হবে। ঋষভ রেগে গিয়ে বলল, আমি পারবো না বাচ্চা পালতে, তুমিই পালো ওকে। হৃদ অবাক হয়ে বলল, আজব তো, কট খাইয়ে বিয়ে করলি তুই, বউটাও তোর, তাহলে আমি কেন তোর বউকে বড় করব? আমি আমার বউ ছাড়া অন্য কারো বউকে বড় করতে পারবো না, সরি। হৃদের কথা শুনে ঋষ গাছাড়া ভাব নিয়ে বলল, আমি কোনোই কট খাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিয়ে মানি না, এই বাচ্চাকেও মানি না, আমি এমন বাচ্চা মানুষ করতে পারবো না। হৃদ ঋষভের দিকে তাকিয়ে বলল, আমি যদি আমার 5 বছরের বাচ্চা বউকে মানুষ করতে পারি, তাহলে তুই আমার ছেলে হয়ে কেন পারবি না? তোর তো কপাল ভালো, আমি তোর বাপ। আরাফ রায়ান চৌধুরী হইলে তোরে আর তোর বাচ্চা বউরে বাড়ি থেকে বের করে দিত। বাড়ি থেকে বের করে দেওয়ার কথা শুনে ঋষ অবাক হয়ে হৃদকে বলল, তুমি আমার বাবা নাকি শত্রু? হৃদ একটা শয়তানি হাসি দিল। শুভকামনা তোর জন্য, তোকেই মানুষ করতে হবে তোর বাচ্চা বউকে। ঋষভ রেগে গিয়ে বলল, আজব কথা পাপা, আমি কেমনে ওকে মানুষ করব? হৃদ হেয়ালি করে বলল, তোর বউকে তুই কোলে তুলে মানুষ করবি নাকি চুম্মা দিয়ে মানুষ করবি সেটা তোর ব্যাপার, আমি কি জানি? আমি কিন্তু তোর মাকে চুম্মা দিয়ে দিয়ে মানুষ করছি। হে হে। কথাটা বলে হৃদ লজ্জা পাওয়ার ভান করলো। ঋষভ বিরক্ত হয়ে বালিশটা তুলে বাবার দিকে ছুঁড়ে মারল। হৃদ দরজা থেকে মাথা বের করে বলল, আই আই, বউকে মারিস না যেন, বালিশটা তার জন্য জমা রাখ। বলেই হেসে করিডোরে চলে গেল। ঋষভ মাথা নাড়িয়ে জোরে চিল্লিয়ে মিহিকে ডাকতে থাকলো, মাম্মা, মাম্মা, কোথায় তুমি? মিহি দৌড়ে আসলো। কি হয়েছে বাবু? ঋষভ রেগে বলল, তুমি এই লোকটাকে কেমনে সহ্য করো? মিহি কটমট করে হৃদের দিকে তাকিয়ে বলল, তোমাকে ঘরে যেতে বললাম না পচা লোক, ছেলেটাকে আর জ্বালিও না। ঋষভ মিহিকে বলল, আমাকে 1 কাপ কফি দিয়ে যাও। কথাটা বলে ঋষভ চলে গেল। মিহি রান্নাঘরে গিয়ে দেখল ইয়াশফা, তিথি আর রাহা মিলে রান্না করছে। মিহি গিয়ে কফি বানালো। এরপর ইয়াশফাকে গিয়ে বলল, যাও তোমার বরকে কফিটা দিয়ে আসো। ইয়াশফা জোর করে হাসার চেষ্টা করে কফিটা হাতে নিয়ে ঋষভের ঘরে গেল। ভয় ভয় লাগছে, লোকটাকে সুবিধার মনে হলো না। মনে হয় মাথার তারটা কাটা আছে, হেকে নিয়েও না হয় পরে গবেষণা করা যাবে। বেচারি হাঁটতেও পারছে না শাড়ি পরে। কোনো রকম ঋষভের ঘরে গেল। ঘরে কেউ নেই। কফিটা হাতে নিয়ে ঘরে চোখ বুলোচ্ছে। হঠাৎ করে টেবিলে রাখা একটা কলমে ওর চোখ আটকে গেল। কলমটা সাধারণ কলমের মতো না। ও ভাবলো হয়তো এটা দিয়ে লিখলে লেখা অনেক সুন্দর হয়, তাই কলমটা হাতে নিয়ে সাদা কাগজের দাগ দিতে যাবে, এমন সময় ঋষভ পেছন থেকে ধমকে উঠল। ইয়াশফা চমকে গিয়ে পেছনে ঘুরল। কফিটা ছিটকে গিয়ে ঋষভের ফর্সা বুকে গিয়ে পড়ল। ঋষভ কোনো চিৎকার করল না, সাথে সাথে ফর্সা বুকটা লাল বর্ণ ধারণ করল। ঋষভ ইয়াশফার কাছে গিয়ে বলল, আয় মেয়ে, আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিয়েছ কেন? আর আমার ঘরে কেন এসেছো? নেক্সট টাইম আসলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ইয়াশফা হুট করে খেপে গেল। মগের মূল্যক নাকি, ওকে ধমক দিল কেন? ইয়াশফা ঠাস করে কফিটা টেবিলে রেখে বলল, আমাকে কি পাগলা কুত্তায় সুরসুরি দেয় যে আপনার ঘরে নিজ ইচ্ছায় আসবো?
আপনার মা বলেছে বলেই এসেছি। আর আপনার এই কলম কি সোনা লাগানো আছে? এই না কলমের চেহারা, আবার নাম রেখেছে পেয়ারা। এর থেকে আমার বাবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কলম এনে দেয়। ঋষভ রেগে গেল। এই মেয়ের কথা বলার ধরন এমন কেন? পাগলা কুত্তা আবার সুরসুরি দেয় কিভাবে? গেট আউট ননসেন্স। ইয়াশফা যেতে যেতে বলল, আমি শুনেছিলাম আপনি ভালো লোক না, কিন্তু প্রমাণের অভাবে ধরতে পারিনি। এখন বুঝলাম আপনি সত্যিই ভালো না। এরপর থেকে কফিতে বিষ মিশিয়ে আনবো। কথাটা বলেই ইয়াশফা চলে গেল। ঋষভ থম মেরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি বলে গেল? ওকে বিষ মিশিয়ে খাওয়াবে? ঋষভ বিড়বিড় করে বলল, ও গড, এই ক্যাকটাসটাকেই আমার কপালে জুটতে হলো। এ যেন এরপর আমার চোখের সামনে না পড়ে। ইয়াশফা রেগে রান্নাঘরে চলে গেল। তিথি ইয়াশফার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মু, রেগে আছো কেন? ইয়াশফা তিথির কথা শুনে চুপ করে রইল। তিথি আবারও ইয়াশফাকে বলল, রাত হয়েছে মা, চলো খাবার খেয়ে নাও। আচ্ছা। তিথি এসে ইয়াশফাকে খেতে দিল। বাড়ির সবার খাওয়া শেষ। রাহা অনেক আগেই খেয়ে নিয়েছে। এইদিকে শুভ্র আর আদ্রিত এসে ইয়াশফার পাশে গিয়ে বসে পড়ল। শুভ্র তিথিকে ডেকে বলল, খেতে দাও মা। তিথি খাবার বাড়তে বাড়তে বলল, কই ছিলি তোরা? কত রাত হয়েছে দেখেছিস? শুভ্র ইয়াশফার দিকে তাকিয়ে দেখল ইয়াশফা খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, কোনো দিকেই খেয়াল নেই। ওর খাওয়া দেখে শুভ্রর খিদে পেয়ে গেল। মেয়েটা কত সুন্দর গুছিয়ে খাচ্ছে। শুভ্র ওর পকেট থেকে একটা চকলেট বের করে টেবিলের ওপর রাখলো। ইয়াশফা সেদিকে একবার তাকিয়ে শুভ্রের দিকে তাকালো। আদ্রিত শুভ্রের কাণ্ড দেখছে আর মুচকে মুচকে হাসছে। ইয়াশফা কিছু না বলে আবারও খাওয়াতে মনোযোগ দিল। শুভ্র ইয়াশফাকে বলল, চকলেটটা চাই? ইয়াশফা মিনমিন করে বলল, মানুষের জিনিস আমি কেন নিব? শুভ্র চকলেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্যই এনেছি। ইয়াশফা চকলেট নিয়ে মুচকি হাসি দিল। এরপর টেবিলের উপরে রাখা টমেটো সস দিয়ে চকলেটে একটা বড় কামড় দিল। সস দিয়ে চকলেট খাওয়া দেখে আদ্রিত আর শুভ্রর গা গুলিয়ে আসলো। এই মেয়েসব কি খায়? ছি ছি, সস দিয়ে কি কেউ চকলেট খায়? শুভ্র বলল, আই পিচ্ছি, সস দিয়ে চকলেট খেতে হয় না, চকলেট এমনিই খেতে হয়, পেট খারাপ করবে তোমার। ইয়াশফা চকলেটটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন, মজাই লাগে, টকটক মিষ্টি মিষ্টি। শুভ্র কাঁদো কাঁদো মুখ করে বলল, এই না 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 না, তুমি খাও, আমি খাবো না। এর মধ্যেই হৃদ এসে শুভ্রর কান ধরে দাঁড় করিয়ে দেয়। শুভ্র মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হৃদ বলল, তুই চিকনির জন্য কান্না করিস হারামজাদা? ওই চিকনির পায়ে পড়িস? শুভ্র চিল্লিয়ে বলল, আই কাকাই, তুমি আবার আমার মেসেঞ্জারে ঢুকেছ, এটা কিন্তু ঠিক না। হৃদ রেগে বলল, ছি, লজ্জা নাই, ঘেন্না নেই, তুই চিকনি চ্যামেলের পা ধরছিস? যাওরা, তুই বের হ আমার বাড়ির থেকে, তুই যা, ওই চিকনির কাছেই যা। ইয়াশফা আর আদ্রিত বেশ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াশফা চকলেট মুখে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। আদ্রিত মুচকি মুচকি হাসছে। শুভ্র লজ্জায় কোনো কথা না বলে মুখ গামছা দিয়ে ঢেকে সিঁড়ি দিয়ে উঠে চলে যায়। ইয়াশফা ঋষভের রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। তিথি বলেছে ঋষভের ঘরে থাকতে, কিন্তু এই লোকের সাথে থাকার ইচ্ছে নেই। ইয়াশফা দরজায় নক করল। একটু পর ঋষভ দরজা খুলে দিয়ে বলল, কি চাই? আমাকে আন্টি এই রুমে থাকতে বলেছে। ঋষভের মাথা গরম হয়ে গেল। ও কিছুতেই রুম শেয়ার করবে না। মগের মুল্লুক নাকি? একদম না, এই রুম আমি শেয়ার করতে পারবো না। ইয়াশফা রেগে বলল, তাহলে আমি কোথায় থাকবো? ঋষভ বলল, পাশে রুম ফাঁকা আছে, ওখানেই যাও। ইয়াশফা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ বাঁচাইছে, আমি তো এটাই চেয়েছিলাম, দেখি সরুন। বলে ইয়াশফা দরজার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু ঋষ হঠাৎ হাত বাড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। আমি কি বললাম শুনতে পাওনি? তুমি এই রুমে থাকবে না। ইয়াশফা ভ্রু কুচকে তাকালো।
নিয়মিত হাইগেন ভাই, গু তো সব মাথায় উঠা যাচ্ছে। আমি আপনার ঘরে থাকতে যাচ্ছি না, আমি শুধু বালিশটা নিয়ে অন্য রুমে যাব। ঋষভ রেগে তাকালো। এই মেয়ে এত ফালতু ভাষা কিভাবে ইউজ করে, ছি ছি। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এত ফালতু কথা কোথা থেকে শিখেছো? ননসেন্স। ইয়াশপা অবাক হয়ে বলল, এত কষ্ট করে বাংলা ভাষা শিখেছি, এগুলো যদি ব্যবহারই না করতে পারি তাহলে বাংলা ভাষার জন্য এত লড়াই করে কি লাভ? ইয়াশপা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমি তো আপনার বউ হই, এমন ব্যবহার কেন করছেন? বউয়ের সাথে কেউ এমন করে? ঋষভ ঠান্ডা চোখে ইয়াশপার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বউ বলে মানি না, তুমি আমার বউ না, চলে যাও এখান থেকে। ঋষভ আবারও বলল, আই মে, বের হবে তুমি? রাগিয়ে দিও না আমায়, মেরে দেবো কিন্তু। ইয়াশপা বালিশ নিয়ে ঋষভকে একটা ধাক্কা দিয়ে মনে মনে বলল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, জায়গা ঘুম ধরছে। ঋষভ রেগে বলল, আই মে, তোমার এই পুতুল নিয়ে যাও। ইয়াশপা আর চোখে পুতুলের দিকে তাকালো। ছোটবেলায় বাবা কিনে দিয়েছে, তাই যত্ন করে এনেছে। এই বাড়িতে আপন বলতে শুধু পুতুলটাই আছে, রাতে ওর কাছেই থাকবে। ইয়াশপা মুখে মুচকি হাসি দিয়ে এক হাতে পুতুল আর এক হাতে বালিশ নিয়ে চলে গেল। ইয়াশপা বের হতেই হৃদ ইয়াশপার সামনে এসে দাঁড়ায়। ইয়াশপা মাথা নিচু করে হৃদকে দেখে। বাপ ছেলে দুটোই কি লম্বা লম্বা। হৃদ ইয়াশপার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ মা? ইয়াশপা বলল, অন্য রুমে যাচ্ছি আঙ্কেল। হৃদ রেগে বলল, কেন? এত বড় রুম থাকতে তুমি বাহিরে কেন যাবে? ঋষভ গম্ভীর গলায় বলল, না, ও বাহিরেই থাকবে, আমি এই রুমে থাকতে দিব না। কথাটা শুনে ইয়াশপা রেগে বলল, এই রুম আপনি আপনার দেহের ভিতরা বহিরা রাখেন, ঘুমালাম না আপনার রুমে? হৃদ একবার ইয়াশপার দিকে তাকালো। এই মেয়ে তো পুরাই অ্যাটাম বোম, এমনই তো মেয়ে লাগতো ওর। হৃদ বলল, রেশ, ও তোমার বউ, মানি না ওকে আমি। এই ক্যাকটাসকে সরাও চোখের সামনে থেকে, মাথা খেয়ে ফেলছে আমার। ইয়াশপা মুখ বাঁকা করে চলে গেল। এই লোকের সাথে কথা বলার রুচি নেই। হৃদও কিছু বলল না, তবে হৃদের কাছে ইয়াশপাকে সেই লাগছে। মেয়েটার দম আছে, তার ছেলের চোখে মুখে উত্তর দেওয়ার ক্ষমতা সবাই রাখে না। হৃদ ইয়াশপার দিকে তাকিয়ে বলল, আই আটাম্বম, তুমি আমার সাথে এসো। কথাটা বলে হৃদ বৌমাকে নিয়ে চলে গেল। মেয়েটা ছোট হলেও ঝাল বেশি। ঋষভ মাথায় দুহাত চেপে ধরেছে, রাগ লাগছে এই মেয়ের উপর। একটা বাচ্চা মেয়ে ওর সাথে কিভাবে কথা বলছে, এসব ওর বাপ দেখেও কিছু বলল না। সকাল সকাল ইয়াশপা রান্নাঘরে গেল, তবে আজকে আর শাড়ি পরেনি। রুহির একটা লং শার্ট পরেছে। রাতে রুহির কাছেই ছিল, মূলত রুহি জোর করে শার্ট পরিয়ে দিয়েছে। বাচ্চা একটা মেয়ে ওকে শাড়ি পরে ঘুরতে পারে? ইয়াশপাকে দেখে রাহা বলল, এসব কি পরেছিস? নতুন বউ, বাসায় মেহমান আসবে, শাড়ি পরে আসতি। মিহি রাহাকে বলল, ও ছোট মানুষ রাহা, শাড়ি ক্যারি করতে পারবে না, তাছাড়া মেহমান আসলে শাড়ি পরিয়ে দিব। রাহা চুপ করে গেল। বাড়ির সবাই ইয়াশপাকে একটু বেশি যত্ন করছে। মুগ্ধর সাথে রাহাও কথা বলছে না। ও তো ওর ভালোবাসার মানুষকে পায়নি, তাহলে কেন মুগ্ধর সাথে ঘর করবে? কিন্তু আপাতত কিছুই করার নেই, থাকতেই হবে। এইদিকে মিহি কফি বানিয়ে ইয়াশপাকে বলল, যাও গিয়ে বরকে দিয়ে আসো তো। ইয়াশপা মুখ কালো করে বলল, যেতেই হবে আন্টি, আসলে আপনার ছেলে তো একটা জল হস্তি। মিহির খুব হাসি পেল, তবে মুখ গম্ভীর করে বলল, ভুলে যেও না, সে আমার ছেলে, আমার ছেলেকে এসব বলবে না। যাও এখন গিয়ে কফিটা দিয়ে এসো। ইয়াশপা কফিটা নিয়ে চলে গেল। এরপর সিঁড়ির উপর উঠে কফিতে থুতু দিয়ে দিল এক খাবলা। বেশ করেছে, ওকে ধমক দেওয়া, এখন থুতু গেলুক। এই দৃশ্য দূর থেকে শুভ্র দেখে নিল। এই মেয়ে তো একটা চিজ। শুভ্র ইয়াশপার পিছু পিছু ঋষভের ঘরে গেল। ইয়াশপা কফিটা নিয়ে ঋষভের রুমে আসে। রুমে আদ্রিত বসে আছে, ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশপা গিয়ে কফিটা টেবিলের পাশে রেখে আদ্রিতের কাছে গেল। ভাইয়া, এই নিম পাতাটা কোথায় গেছে? আদ্রিত হেসে বলল, ও ওয়াশরুমে। বাই দ্য ওয়ে,
নামটা কিন্তু জোশ। ইয়াশফা একটু হাসলো। আদ্রিত ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা গুলুমুলু। হঠাৎ আদ্রিতের মুখ থেকে বের হলো, লাড্ডু। ইয়াশফা আদ্রিতের দিকে তাকিয়ে বলল, কি লাড্ডু? কোথায় লাড্ডু? জানেন, আমারও লাড্ডু খেতে ইচ্ছে করছে। আদ্রিত বলল, তুমি তো লাড্ডু, নিমপাতা জামাইয়ের লাড্ডু বউ। ইয়াশফা হা করে দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে ঋষভ ওয়াশরুম থেকে একটা টাওয়াল পরে বের হয়ে আসলো। ইয়াশফা চোখ মুখ ছোট করে নিল। এই লোকের লজ্জা শরম কিচ্ছু নেই। আপনার জন্য কফি এনেছি। ঋষভ গিয়ে কফিতে এক চুমুক দেওয়ার সাথে সাথে শুভ্র এসে চিৎকার করে। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র একবার ইয়াশফার দিকে আর একবার থুতু মেশানো কফির দিকে তাকাচ্ছে। ঋষভ শুভ্রকে বলল, কে হয়েছে? ইয়াশফা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ায়। এরপর শুভ্রর পায়ের ওপর একটা উষ্ঠা মারে। তারপর ইশারায় চোখ দেখে চুপ করতে বলে। শুভ্র ইয়াশফার ভয় ঋষভকে বলে, আরে খা খা, আসলে আমার খুব পেটে ব্যথা করছে, ওই জন্য আর কি। তুই খা, সেই স্বাদ না? আমি জানি সেই স্বাদ, খা বাবা খা। ঋষভ কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। ইয়াশফা কফির মগ নিয়ে নাচতে নাচতে চলে আসলো। মজাই লাগলো, ঠিক করেছে। শুভ্র পেছন পেছন আসলো। ইয়াশফার রাগী চোখে বলল, একটু হলে সব ফাঁস করে দিচ্ছিলেন। শুনুন, যদি ওনাকে কিছু বলেন তাহলে আপনাকে ইন্দুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দেব। আমি কিন্তু ভালো মানুষ না। শুভ্র কাদো কাদো মুখে ইয়াশফার দিকে তাকালো। এই মেয়ে যে কী পরিমাণ ডেঞ্জারাস সেটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। যে মেয়ে ঋষভের মতো ছেলেকে থুতু দেওয়া কফি খাওয়াতে পারে, সেই মেয়ে সব পারে। শুভ্র বলল, বোন, তোর চরণে সালাম, মাফ চাই, দোয়াও চাই। আমি ঋষভের কিচ্ছু বলবো না। এই বলে শুভ্র চলে গেল। আদ্রিত ঋষভকে বলল, তোর বউটা কিন্তু অনেক কিউট, পুরাই একটা পুতুল। ঋষভ একটু রেগে গিয়ে বলল, আমি মানি না ওকে। আদ্রিত এসে ঋষের কাঁধে হাত দিয়ে বলল, কেন মানিস না? ঋষভ বলল, অনেক কারণ আছে। এর মধ্যে ঋষভের কল আসলো। ঋষভ ব্যালকনিতে চলে গেল। এইদিকে মুগ্ধ রাহার কোলে শুয়ে আছে। রাহা চুপ করে বসে আছে। ও এখনো মুগ্ধকে মন থেকে মেনে নিতে পারেনি। তবে একটা জিনিস বুঝেছে, লোকটা খারাপ নয়, কারণ সে এখনো অবধি মুগ্ধকে কিছু বলেনি। মুগ্ধকে স্বামী সব অধিকার দিয়েছে। মুগ্ধ রাহাকে পাগলের মতো ভালোবাসে। একটা মাত্র বউ। মুগ্ধ রাহার কোল থেকে উঠে রাহার ঠোঁটে গভীর একটা চুমু খেল। রাহা মাথা নিচু করে আছে। মুগ্ধ রাহাকে বলল, কি হয়েছে বউ? রাহা মাথা নাড়িয়ে বলল, কিছু না, ভালো লাগছে না, মা বাবার কথা খুব মনে পড়ছে। মুগ্ধ রাহার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাপের বাড়ি, মন খারাপ করো না। রাহা মুগ্ধর কথা শুনে চুপ রইল। ওর চোখ হঠাৎ করে আলমারির কর্নারে গেল। একটা বিশাল কালো রঙের সাপ আলমারির নিচে ঢুকেছে। সাথে সাথে রাহার কলিজা কেঁপে উঠল। রাহা অনেক জোরে একটা চিৎকার দিল। মুগ্ধ ভয় পেয়ে গেল রাহার চিৎকারে। মুগ্ধ বিচলিত হয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? বউ, চিৎকার করছো কেন? রাহা হাত দিয়ে সাপের দিকে দেখাতেই মুগ্ধ এক লাফে রাহার কোলে উঠে গেল। রাহা আরো ভেবাচাকা খেয়ে গেল। রাহা মুগ্ধর গলায় মুখ লুকিয়ে চিৎকার করে বলল, বউ বাঁচাও, তোমার জামাইকে সাপটা খেয়ে ফেললো। রাহার মনে হচ্ছে চিৎকুর দিয়ে কাঁদতে পারলে একটু শান্তি লাগতো। ওর বুইড়া জামাই ওরে রক্ষা না করে উল্টে ওর কোলে উঠে বসে আছে। মুগ্ধ সবাইকে ডাকতে থাকে। হৃদ, অভ্র, তিথি, মিহি, আরাধ্যা, তিথির ভাইয়ের বউ, রুহি সবাই ছুটে আসে। মুগ্ধ হৃদকে সাপ দেখিয়ে দিল। হৃদ আর অভ্র মিলে সাপকে মারার জন্য ধরতে গেলে সাপটা দরজার নিচ দিয়ে চলে যায়। সবার হাত পা কাঁপছে। হাজার হোক, সাপ জিনিস, তার উপরে এই সাপটা দেখতেই ভয়ঙ্কর। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃদ সাপের পেছন পেছন এসে দেখল সাপটা ইয়াশফার রুমে ঢুকে গেল। সবাই ছুটে ইয়াশফার রুমে গেল। এইদিকে ইয়াশফা নাকে তেল দিয়ে আরামে ঘুমোচ্ছে। হৃদ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, অ্যাটম বোম, দরজা খুলো, তোমার ঘরে সাপ ঢুকেছে, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। ইয়াশফা হুট করেই উঠে যায়।
একটু চোখ লেগে এসেছিল। ইয়াশফা দরজা খুলে দিতেই মিহি, তিথি আর রুহি গিয়ে ইয়াশফাকে জড়িয়ে ধরে। মিহির হাত কাঁপছে। ইয়াশফাকে বলে, তুমি ঠিক আছো তো? ইয়াশফা একটু অবাক হয়ে বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু কি হয়েছে আপনাদের? হৃদ ইয়াশফাকে সাপের কথা বলতেই ইয়াশফা গোটা রুমে চোখ বুলিয়ে নিল। সবার চোখ গেল সাপটা ইয়াশফার খাটের নিচে ঢুকলো। হৃদ আর অভ্র লাঠি নিয়ে এসে খাটের নিচেই বসে পড়ল। ইয়াশফা চেঁচিয়ে বলল, একদম না, আপনারা উঠুন আঙ্কেল, ওকে মারবেন না, ও কারো কোনো ক্ষতি করবে না, আমি দেখছি। হৃদ নিজের কপালে বাড়ি দিয়ে বলল, এই বুড়ো বয়সে এসেও বৌমা আমায় আঙ্কেল বলে, আমারে পাপা বলবা? ইয়াশফা বলল, আমি পাপা ফাপা বলতে পারি না, আমি আপনাকে বাবা বলবো। হৃদ হালকা হাসল। ইয়াশফা হৃদকে সরিয়ে দিয়ে খাটের নিচে উঠে দিল। সাপটা ফেনা তুলে ওর দিকেই তাকিয়ে আছে। ইয়াশফা হাতের ইশারায় বলল, আয় আয় আমার কাছে আয়, ভয় পাস না। অবাক করা বিষয়, সাপটা সত্যি সত্যিই ওর হাতে এসে উঠে পড়ল। ইয়াশফার হাতে সাপ দেখে সবাই চেঁচিয়ে উঠল। মিহি চিৎকার দিয়ে বলল, ইয়াশফা সাপটা কামড় দিবে, ফেলে দাও ওকে, পচা লোক, মেয়েটাকে বাঁচাও, ও বাচ্চা, বুঝতে পারছি না, সাপটা অনেক বিষাক্ত। হৃদ বুঝলে এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। ইয়াশফা কারো কথা না শুনে সাপকে বিছানায় ছেড়ে দিল। এরপর নিজেও বসে পড়ল। দেখেছিস, তোকে দেখে মানুষটা ভয় পাচ্ছে, অথচ মানুষ কিন্তু তোর থেকেও ভয়ঙ্কর। সাপটা ফনা নামিয়ে ইয়াশফার কোলে উঠে গেল। হৃদ চেঁচিয়ে উঠল। এর মধ্যেই চেঁচামেচি শুনে ঋষভ, শুভ্র আর আদ্রিত রুমে আসলো। ঋষভ দেখল ইয়াশফার কোলে সাপ। ওর চোখ বড় হয়ে গেল। ঋষভ চোখ গরম করে বলল, আই ইডিয়েট, এদিকে আসো, ও কামড় দিবে। ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে সাপকে বলল, তুই জানিস ওই লোকটা আমাকে দু চোখে দেখতে পারে না, সব সময় এমন ধমক দেয়। সাপটা মাথা ঘুরিয়ে সত্যি ঋষভের দিকে তাকালো। সবাই অবাক হয়ে গেল। সাপটা কি ইয়াশফার কথা বুঝতে পারছে? ঋষভ ধমকের সুরে বলল, নামতে বলেছি তোমাকে বিছানা থেকে, কথা যদি না শোনো তাহলে হাত পা বেঁধে 10 তলা থেকে ফেলে দিব। কথাটা শোনা মাত্রই সাপটা ঋষভের দিকে ফেনা তুলে এগিয়ে গেল। ইয়াশফা দ্রুত সাপকে ধরে বলল, এই বেরি, ওনার দিকে তেড়ে যাস না, ওইটা আমার জামাই। ইয়াশফা সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই থাকলেও সাপ বাচ্চা শ্বাসকষ্ট হবে। ঋষভ বাদে সবাই বেরিয়ে গেল। হৃদ বুঝেছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও আসলেই একটা অ্যাটম বোম। কেউ যদি ওর ছেলেকে সোজা করতে পারে তাহলে সেটা এই মেয়েই পারবে। ঋষভ ইয়াশফাকে জোরে ধমক দিয়ে বলল, নাম বিছানা থেকে ইডিয়েট, কথা কানে যাচ্ছে না তোর? ইয়াশফা ঋষভের দিকে অবাক হয়ে তাকালো। হে, লোক এত খারাপ, ওকে তুই করে বলছে। ইয়াশফা সাপকে বিচার দিল, দেখ পাখি, দেখ, এই বাড়িতে আমার কেউ নেই, আমার সাথে কেউ ভালো করে কথা বলে না, জানিস? সাপটা আবারও ঋষভের দিকে তেড়ে গেল। ইয়াশফা সাপটি নিজের কোলে নিয়ে বলল, থাক পাখি, বাদ দে, তুই যা, তুইও আমার মতো অভাগা, কাজের সময় ভাই ভাই, কাজ ফুরালেই চুদির ভাই। তুই বরং চলে যা, ওরা তোকে ভয় পাচ্ছে। কথাটা বলেই ইয়াশফা সাপকে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন ঋষভও গেল। ইয়াশফা গিয়ে সাপকে ছেড়ে দিয়ে আসলো। হৃদ তো ইয়াশফার ওপর ভীষণ খুশি, এই মেয়েকে দিয়ে অনেক কিছুই হবে। রুহি এসে ইয়াশফাকে জড়িয়ে ধরল। ইয়াশফার কাজ কথাবার্তা শুনে কেউ বলবে এটা একটা 14 বছরের বাচ্চা? ড্রয়িং রুমে সবাই বসে আছে। কালকের ঘটনা নিয়ে এখনো কারো আতঙ্ক কমেনি। মুগ্ধ তো কালকে থেকে লাফিয়ে উঠছে। ইয়াশফা গুটি গুটি পায়ে ঋষভের ঘরে উকি দিল। ঋষভ অন্য মুখ ঘুরে কিছু একটা করছে। ইয়াশফা হঠাৎ ভু বলে চিৎকার করতেই ঋষভ চমকে গেল। তাড়াহুড়ো করে কিছু একটা লুকিয়ে নিল। এরপর ইয়াশফাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। ইয়াশফা গিয়ে টেবিলের উপর পড়ল, সাথে সাথে কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকেই তাকিয়ে আছে। ঋষভ ইয়াশফার কপালের দিকে তাকিয়ে বলল, বাদর তুমি, এরপর থেকে এমন হুট করে আমার রুমে আসলে পা কেটে হাতে ধরিয়ে দেবো। ইয়াশফা কিছু না বলেই চলে গেল ড্রয়িং রুমে।
হৃদ দেখল ইয়াশফার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। হৃদ জিজ্ঞেস করল, কি হয়েছে মা, এটা কিভাবে হলো? ইয়াশফা মুচকি হেসে বলল, আপনার ছেলের দেওয়া উপহার। কথাটা শুনে হৃদ সহ সবাই অবাক হয়ে গেল। ঋষভ মেয়েটাকে এভাবে মেরেছে? মিহি রেগে গেল। ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তবে এসব দেখে আরাধ্য বেশ খুশি হলো। তার মানে ওর ঋষভ এই মেয়েকে ভালোবাসে না। কথাটা ভাবতেই আরাধ্যার মন ভালো হয়ে গেল। হৃদ ঋষভকে ডাকতে লাগলো। ঋষভ কোনো সাড়া শব্দ করল না। হৃদ এবার ঋষভের ঘরে গেল। ঋষভ কিছু একটা খুঁজছে। হৃদ গিয়ে বলল, তুই অ্যাটম বোমকে মেরেছিস কেন? ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকালো। ও আবার অ্যাটম বোমকে কখন মারলো? ঋষভ বলল, আমি কোনো অ্যাটম বোমকে মারিনি, আমি ক্যাকটাসকে মেরেছি। হৃদ রেগে বলল, মিথ্যে বলবি না ঋষ, তুই অ্যাটম বোমকে মেরেছিস, ওর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। ঋষভ রেগে গিয়ে বলল, আজব তো, আমি আমার বউকে মেরেছি, কোনো অ্যাটম বোমকে না। হৃদ ঋষের আমার বউ কথাটা শুনে খুশি হলো, কিন্তু ইয়াশফাকে মেরেছে এটা শুনে রেগে গিয়ে বলল, তুই মেরেছিস কেন আমার মেয়েকে? ঋষভ বলল, ভালো করেছি। হৃদ একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। একটু পর ইয়াশফা আবার ঋষভের ঘরে আসলো। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশফা এসে ওয়াশরুমের দরজা বাহিরে থেকে আটকে দিয়ে চলে যায়। একটু পর ঋষভ চেঁচামেচি করতে থাকে, কিন্তু রুম সাউন্ড প্রুফ হওয়ায় ওর কথা কেউ শুনতে পেল না। ঋষভ ভালো করেই বুঝতে পারে এটা কোন বাদরের কাজ। ওর সাথে এমন বেয়াদবি করার সাহস এই বাড়িতে কারণেই শুধু ওই একটা বাদর ছাড়া। ও ওয়াশরুম থেকে বের হওয়ার পর বুঝাবে মজা কাকে বলে। প্রায় 1 ঘন্টা পরে সে ইয়াশফা দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। ঋষভের রাগে চোখ লাল হয়ে গেল। কত সময় লস হলো ওর, এই মেয়েকে কিছুতেই ছাড়বে না। ঋষভ তেড়ে গিয়ে ইয়াশফাকে খুঁজতে লাগলো, কিন্তু এই মেয়ে কোথাও নেই। ওকে একটা শিক্ষা না দেওয়া অবধি আজ শান্তি নেই। ইয়াশফা ছাদে গিয়ে চুপ করে বসে আছে। মনটা ভালো লাগছে না, বাবার কথা ভীষণ মনে পড়ছে। এই বাড়িতে ওর আপন বলতে কেউ নেই। রুহি আর তিথি বাদে কেউ তেমন করে কথাও বলে না। ওর দম বন্ধ হয়ে আসে। ইয়াশফা আপন মনে গান গাইতে থাকে, নান্টু ঘটকেরই কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। বাকিটা বলার আগেই ঋষভ ইয়াশফার কান টেনে দাঁড় করিয়ে দেয়। ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে থ হয়ে যায়। ঋষভের গায়ে কাপড় নেই, কোমরে টাওয়াল বাঁধা। ঋষভকে এমনভাবে দেখে গা শিরশির করে উঠল। ইয়াশফা অন্যদিকে তাকিয়ে বলল, আপনার কি জামা কাপড় নেই? সবসময় এই বালের মাথা পরে ঘুরেন কেন? ঋষভ ইয়াশফার কথায় অবাক হয়ে গেল। বালের মাথা মানে কি? ও তো বালের মাথা পরেনি, ও পরেছে টাওয়াল। তাছাড়া সবসময় কই পরে? ঋষভ রেগে গিয়ে ইয়াশফাকে কোলে নিয়ে নেয়। এরপর ছাদের কিনারায় নিয়ে গিয়ে বলে, ফেলে দেব? দেই ফেলে, এখান থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে। ইয়াশফা মনে মনে ভয় পেল, কিন্তু প্রকাশ করল না। ঋষভকে শক্ত করে জড়িয়ে ধরল। ঋষভ ইয়াশফার দিকে বড় বড় চোখ করে বলল, কেন এখন কেন জড়িয়ে ধরছিস? ভয় করছে? এমন বেয়াদবি আর করবি আমার সাথে? ইয়াশফা মাথা নাড়িয়ে না বলে, এই লোককে পরে বুঝাবে মজা। ঋষভ ইয়াশফাকে নামিয়ে দিয়ে বলে, 1 ঘন্টা আমার সময় নষ্ট করেছ, এখন 1 ঘন্টা কান ধরে উঠবস করো। ইয়াশফা ঋষভকে বলে, করবো না আমি। ঋষভ আবার ইয়াশফার দিকে এগিয়ে যায়। ইয়াশফা ঋষভকে এগিয়ে আসতে দেখে কান ধরে উঠবস শুরু করে দিল। এভাবে 1 ঘন্টা বেচারি উঠবস করলো। মাজা কোমর শেষ। এটা একটা আস্ত বেয়াদব পুরুষ। ঋষভ হাতে হাত গুজে ইয়াশফার দিকেই তাকিয়ে আছে। এর মধ্যেই ছাদে হৃদ আসে। ঋষভকে এমন অবস্থায় দেখে হৃদ বলল, কিরে, তুই বলে এই বাচ্চা মানবি না, আবার এই বাচ্চার সামনে টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? ঋষভ মুখ কালো করে নিল। ওর বাবা ওর জীবনের সব থেকে বড় শত্রু। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে দেখল ইয়াশফা মুচকে মুচকে হাসছে। ঋষভ কিছু বলার আগেই ওর টাওয়াল খুলে যেতে নিবে, এমন সময় হৃদ তাড়াহুড়ো করে ঋষভের টাওয়াল ধরে।
হৃদের নিজেরই লজ্জা লাগছে এই মুহূর্তে। ইয়াশফা বিষয়টা খেয়াল করেনি। ও হুট করে ছাদের পাশে একটা টিয়া পাখির দিকে নজর দিয়েছে। দিন দুনিয়া ভুলে মুগ্ধ চোখে পাখিটিকে দেখছে। হৃদ ঋষভকে বলল, বউকে দেখে কি আপনার টাওয়াল খুলে যাচ্ছে বাবা ঋষ? ঋষভ রেগে গিয়ে বলতো, ও আমার বউ না, আমি মানি না। হৃদ ইয়াশফাকে বলল, এই আটাম্বম শোনো, কালকে থেকে তুমি স্কুলে যাবে, আর ওইখানে কিন্তু নতুন বর খুঁজবে, মনে থাকবে। তুমি এই বেয়াদবটার সাথে সংসার করতে পারবে না, আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো। ঋষভ কিছুটা রেগে হৃদের দিকে তাকালো। হৃদ সেদিকে পাত্তা না দিয়েই চলে গেল। ইয়াশফা একবার ঋষভের দিকে তাকিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, পারলে একটা জায়গা পড়েন, তাও সর্বনাশ হওয়ার চান্স থাকবে না। এই টাওয়াল যখন তখন হুটহাট করে খুলে যাবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, খুলে গেলেও কোনো সমস্যা নেই, তুমি যদি দেখতে চাও আমি এক্ষুনি খুলে দেবো। ঋষভের মুখে এমন কথা হয়তো ইয়াশফা আশা করেনি। ও ছোট, কিন্তু এতটাও ছোট না যে ঋষভের কথার মানে বুঝবে না। অবশ্য দোষটা ওরই। ও প্রথমে পাকা পাকা কথা বলেছে, ওর মুখটা নিমেষেই কালো হয়ে গেল। ইয়াশফা চলে গেল। এই শালি, কই তুই? জান, মায়ের সাথে বাজারে এসেছি। শুভ্র রেগে গিয়ে বলল, বাজারে মানে? এই শালি, তোর বারণ করিনি তুই বাড়ির বাইরে যাবি না? তুই গেছোস কেন কো? কোন পোলারে থোবরা দেখাইতে গেছোস, সত্যি করে গ। মেয়েটা ভীতু কণ্ঠে বলল, আরে চাউরা পাঠা, তোর বাপরে আমার থোবরা দেখাইতে আইছি। এত সন্দেহ কইরা কি পাস ভাই? আমার একটু শান্তি দে তো। শুভ্র আরও রেগে বলল, ওরে হারামির বেডি, তুই কই আসোস ক, আমি যাচ্ছি। আজকে তোর একদিন কি আমার 2 দিন। শুভ্র এতক্ষণ যেই মেয়েটাকে বকা দিল, সেই মেয়েটা শুভ্রর 3 নাম্বার প্রেমিকা। শুভ্র একসাথে 3টে মেয়ের সাথে রিলেশন করলেও 3 নাম্বারটাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রথম 2 প্রেমিকার নাম নেহা আর দিয়া, আর 3 নাম্বারটার নাম জ্যোতি। শুভ্র নেহা আর দিয়ার সাথে টাইম পাস করলেও জ্যোতিকে সত্যিই খুব ভালোবাসে। তবে ও জ্যোতিকে খুব প্যারা দেয়। বাহিরে বের হলে বকা দেয়, কোনো ছেলের সাথে কথা বললে বকা দেয়। জ্যোতি শুভ্রকে এত পাত্তা দেয় না, কিন্তু মনে মনে শুভ্রকে অনেক ভালোবাসে। শুভ্র জ্যোতির কাছে গিয়ে বলল, তোকে বারণ করার পরেও এই ভর দুপুরে বাহিরে কেন বের হয়েছিস? জ্যোতি রেগে বলল, বেশ করেছি, তুই যখন 2 ডলানির সাথে ডলাস তখন আমি কিছু বলি? আমিও এখন থেকে সবার সাথে প্রেম করব। শুভ্র রাগি চোখে বলল, তোর মুখ ভেঙে দিতে আমার খুব কষ্ট হবে পাখি। শুভ্রর কথা শুনে হঠাৎ জ্যোতি কান্না শুরু করে দিল। সেটা দেখে শুভ্র জ্যোতিকে 2 হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কাঁদছো কেন? জ্যোতি কিছু বলল না। ওর খুব কষ্ট হয় শুভ্রকে নেহা আর দিয়ার সাথে দেখলে, কিন্তু কখনো শুভ্রকে বলতে পারেনি, তুমি শুধু আমার। কখনো অধিকার নেই শুভ্রকে কিচ্ছু বলতে পারেনি। শুভ্র জ্যোতিকে বলল, 5 মিনিটের মধ্যে কান্না অফ করো পাখি, আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। জ্যোতি 2 চোখ মুছে চলে গেল। শুভ্র জ্যোতির ওড়নার আঁচল ধরে হেঁটে হেঁটে গেল। ইয়াশফাকে রিদি স্কুলে ভর্তি করাবে বলে ড্রাইভারকে দিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে এসে রেখে দিয়েছে, কিন্তু ভর্তি করাইতে নিয়ে যাওয়াই হচ্ছে না। সে নিজেই ভর্তি করাতে নিয়ে যেতে পারত, কিন্তু এই কাজ নিজের না করে ছেলেকে করাবে বলেই ওয়েট করছে। তবে তার যা গুণধর ছেলে, এই ঘাড় তেরা নিয়ে যাবে না সেটা সে বেশ ভালো করেই জানে। কিন্তু হৃদও কম যায় না, ছেলেকে প্যারা না দেওয়া অব্দি তার শান্তি নেই। হৃদ ইয়াশফার কাছে গিয়ে বলল, আটাম্বম, তুমি স্কুলে ভর্তি হতে চাও না? ইয়াশফা হেসে বলল, চাই তো বাবা। হৃদ মুচকি হেসে বলল, দাঁড়াও, তোমার খারাপ বরকে বলি তোমাকে ভর্তি করে দিয়ে আসতে। ইয়াশফা মুখ কালো করে বলল, বাবা, আপনি আমাকে ভর্তি করতে নিয়ে চলুন। হৃদ জোরে হেসে ইয়াশফার কানে কানে বলল, তুমি দেখবা আমি ওকে কিভাবে জ্বালাবো। ইয়াশফা বলল, কিভাবে?
ঋত কিছু না বলে ঋষভের কাছে চলে গেল। পিছু পিছু ইয়াশফাও গেল। ঋষভ ফোনে কারোর সাথে কথা বলছিল। ঋতকে দেখে তাড়াহুড়ো করে কল কেটে দিল। ঋত বলল, যাও তোমার বউকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। ঋষভ থতমত খেয়ে বলল, পারবো না আমি। হৃদার চোখে ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমার বউ তোমার কোনো দায়িত্ব নেই? ওকে পড়াশোনা শেখাবে না? ঋষভ ইয়াশফার দিকেই তাকিয়ে বলল, ও বউ না আমার, আমি মানি না ওকে, তুমি ভর্তি করাও, আমি পারবো না। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, বউ মানতে হবে না, অন্তত বোন মনে করে মেয়েটাকে ভর্তি করিয়ে দাও। চিন্তা করো না, তোমার বোনকে আমি ভালো ছেলের সাথে বিয়ে দিব। ঋষভ চুপ করে রইল, মুখ কালো করে বলল, আমার একটাই বোন, আর সেটা রুহি। হৃদ হেসে বলল, আজকে থেকে তোমার দুটো বোন। ঋষভ কোনো কথা না বলে স্থান ত্যাগ করল। ইয়াশফা বোকার মতো হৃদ আর ঋষভের দিকেই চেয়ে রইল। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যেই রুহি আসলো ইয়াশফার কাছে। রুহির সাথে ইয়াশফার তেমন কথা হয়নি এখন অবধি। ইয়াশফা রুহিকে বলল, ভালো আছো ননদিনী রায়বাঘিনী? রুহিও হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি মানো আমার ভাই তোমার জামাই? ইয়াশফা অবাক চোখে তাকিয়ে বলল, লে বাবা, জামাইকে জামাই মানবো না থেকে ভাসুর মানবো? আমার তো ওনার সাথে বিয়ে হয়েছে, হতে পারে সে একটা জলহস্তি, তাই বলে কি আমার জামাই না? রুহি ইয়াশফার কথা শুনে হাসতে হাসতে শেষ। এই মেয়েটা এত পাকা কিভাবে? ঋষভের থেকে রুহি গুনে গুনে 3 বছরের ছোট। সেই হিসেবে ইয়াশফার থেকে রুহি 9 বছরের বড়। রুহির কাছে ইয়াশফাকে বেশ মজার লেগেছে। রুহি ইয়াশফাকে আরও কিছু প্রশ্ন করল। ইয়াশফাও রুহিকে উত্তর দিল। মাঝখান থেকে হৃদ ওই 2 মেয়ের মিল দেখে মিটি মিটি হেসে চলে গেল। আজকে খুব চুমুর ক্রেভিং উঠেছে। হৃদ তাড়াতাড়ি মিহির কাছে গেল, গিয়ে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি রান্না করছিল। হৃদের এমন আক্রমণ বুঝে উঠতে পারেনি। মিহি কটমট করে হৃদের দিকে তাকিয়ে বলল, ভালো হবে না তুমি? হৃদ বলল, না, ভালো হয়ে কি হবে? ভালো হলে কি 2টো চুমু বেশি দিবা? যদি দাও তাহলে ভালো হব, প্রমিস। মিহি নিজের কপালেই থাপ্পড় দিল। হৃদের হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। হৃদ দেখতে চাইছিল ইয়াশফাকে মিহি কেমন চোখে দেখে। হৃদ মিহিকে বলল, আমি অ্যাটম বোমকে বিয়ে দেব। মিহি হৃদের দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল? ও আমার ঘরের লক্ষ্মী, আমি কেন আমার ঘরের লক্ষ্মীকে অন্য কাউকে দিয়ে দেব? হৃদ বুঝল মিহি তার মানে ইয়াশফাকে মেনে নিয়েছে। হৃদ আবার বলল, তোমার ছেলে তো ঘরের লক্ষ্মীকে মানছে না। মিহি কিছু বলল না, ও জানে ঋষভ কেমন। মিহি হৃদকে 2 গ্লাস দুধ দিয়ে বলল, যাও রুহি আর ইয়াশফাকে দিয়ে আসো। হৃদ মিহির কথা মতো ওর দুধ নিয়ে রুহি আর ইয়াশফার কাছে গেল। রুহি মায়ের ভয় ঢকঢক করে সবটুকু দুধ খেয়ে ফেললেও কিন্তু ইয়াশফা দুধ দেখে দেয় দৌড়। দুধ দেখলে ওর গা গুলিয়ে ওঠে, বমি বমি পায়। হৃদ দুধ নিয়ে ইয়াশফার পেছন পেছন ছুটছে। যে করেই হোক ইয়াশফাকে দুধ খাওয়াতে হবে, না হলে মিহি হৃদকে মেরে বাড়ি থেকেই বের করে দিবে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারবে না সে। রুহি হৃদ আর ইয়াশফার কাণ্ড দেখে হাসছে। হৃদ কিছুতেই ইয়াশফাকে দুধ খাওয়াতে পারেনি। ইয়াশফা পুরো চৌধুরী বাড়ি হৃদকে দিয়ে দৌড়ে নিয়েছে। হৃদ এক পর্যায়ে থেমে গেল। এই বয়সে এভাবে দৌড়ানো যায়? এই বাচ্চা মেয়ে ওকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে? বাপরে! হৃদ না পেরে নিজেই সবটা দুধ খেয়ে নিল। এরপর মিহির কাছে গিয়ে বলল, ইয়াশফা দুধ খেয়েছে। হৃদ গিয়ে ইয়াশফাকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছে 9ম শ্রেণীতে। ঋষভকে এত করে বলার পরেও ঋষভ যায়নি। তার ছেলে পাক্কা বেয়াদব। আগামীকাল থেকে ও স্কুলে যাবে। ঋষভ সকাল থেকে খুব ডিস্টার্ব হয়ে আছে। কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। হঠাৎ করে রাগ লাগছে। মনে হচ্ছে জিনিসপত্র ভাঙচুর করতে পারলে শান্তি লাগতো। ঋষভের চোখ গেল দেওয়ালের এক পাশে টাঙিয়ে রাখা গিটারের দিকে। গিটার নিয়ে ছাদে চলে গেল। রাগে হাত পা কাঁপছে। কেন রাগ হচ্ছে তা জানা নেই। একটা গানের লিরিক্স অনুযায়ী গিটারের টুংটাং শব্দ তুলে গান বাজাতে লাগলো।
কভি চুপ চুপ রহে কভি জিত পেয়া যায়, এই গানটি। ও চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে, কিন্তু চোখের সামনে ওর আর ইয়াশফার বিয়ের কাহিনী ভেসে উঠছে। বিরক্তিতে চোখ খুলে ফেলল। চোখ খুলে দেখতে পেল ইয়াশফা ওর দিকে গোল গোল চোখেই তাকিয়ে আছে।